মাধ্যমিক পাস যোগ্যতায় যদি তুমি রেলে চাকরি করতে চাও, ঠিক তার জন্যে আজকের মতো সুযোগ কিন্তু আর হয় না। পিছনেই দেখতে পাচ্ছ যে রেল কিন্তু গ্রুপ ডি এর জন্যে সেই অনেক দিনের প্রতীক্ষিত নোটিফিকেশনটি কিন্তু আউট করে দিয়েছে আজকে, এবং সেই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস, কত ভ্যাকেন্সি বেরিয়েছে, কোন বয়স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন বয়স থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তোমার কি যোগ্যতা প্রয়োজন, এই সমস্ত কিছু কিন্তু আজকে তোমাকে বলে দেবো আমি। তো দেখে নিই যে আরআরবি গ্রুপ ডির জন্য রেলের এই নতুন চমকটি কি আছে। দেখো, রেল যে নোটিফিকেশনটা তোমাদের আউট করেছে সেই নোটিফিকেশনে কিন্তু দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট ফর লেভেল 1 অফ 7 সিপিসি পে ম্যাট্রিক্স দেখতে পেয়েছো প্রত্যেকে। এইবারে এটা হচ্ছে তোমার, আমি একটুখানি কালারটা চুজ করে নিলাম যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি জিনিসটা। এইবারে দেখো, এইখানে আমার কিন্তু ইন্ডিকেটিভ নোটিশের কিন্তু একটা ডেট, যেটা হচ্ছে তোমার বেরিয়েছিল 28/12/2024-এ। 28/12/2024-এ কিন্তু একটা শর্ট নোটিশ রেল জারি করেছিল, যেখানে বলেছিল যে সামনেই কিন্তু গ্রুপ ডির একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং যেটার জন্য আমরা কিন্তু বহু দিন ধরে বলে আসছিলাম যে পড়াশুনো করো, কারণ এনটিপিসির ভ্যাকেন্সি যেরকম ভাবে বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, ঠিক সেম ভাবে গ্রুপ ডির জন্য সামনে কিন্তু রেল আনতে চলেছে একটা বড় ভ্যাকেন্সি। ঠিক সেই দিনটাই চলে এলো, কারণ 22/1/2025 ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন, এবং কালকে থেকে পরশু থেকে 23 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু তোমার অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট। এবং এটা কবে বন্ধ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে ঠিক রাত 11:59 পুরো সম্পূর্ণ 1 মাস কিন্তু তোমার কাছে অ্যাপ্লাই করার সুযোগ থাকছে। অর্থাৎ 23শে জানুয়ারি দারুণ একটা দিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আমাদের কাছে একটা ভীষণ গর্বের দিন, ভীষণ আনন্দের দিন। সেই দিনটা থেকে শুরু হচ্ছে, 22শে ফেব্রুয়ারি অবধি থাকছে রেলের গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করার তোমাদের সময়সীমা। এবং তুমি যদি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে চাও, ধরো তোমার 22 তারিখে রাত 11:59-এর মধ্যে তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিন্তু তোমার কোনোভাবে অ্যাপ্লিকেশনের যে ফিটা, সেই ফিটা পেমেন্ট করতে গিয়ে তোমার অসুবিধা হয়েছে, তুমি শেষ মোমেন্টে করেছো, তাহলে কি হবে? তুমি কিন্তু সময় পাচ্ছ, ঠিক আছে, 23/2/2025 থেকে 24/2/2025 পর্যন্ত। দেখতে পেয়েছো? আচ্ছা, এবারে বলছি যে উইন্ডো মানে ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি। ঠিক আছে, অর্থাৎ তোমার যদি কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে অ্যাপ্লিকেশনে, তুমি সেইটাকে মডিফাই করতে পারো, সেই মডিফিকেশন উইন্ডোটার ডেট এবং টাইম সেটা বলা আছে কখন, 25/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখে, মানে ফর্ম ফিল আপ ফি সবকিছু হয়ে যাওয়ার পরে, মানে তুমি ফিস দিলে, তুমি ফর্ম ফিল আপ করে নিলে, সবকিছু হয়ে যাওয়ার পরে ঠিক 25শে ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত, 6 মার্চ ঠিক 11:59 পর্যন্ত কিন্তু তোমার কাছে সময় থাকবে। মডিফিকেশন উইন্ডোটা ওপেন হয়ে যাবে তোমার কাছে, অর্থাৎ তুমি কিন্তু মডিফাই করতে পারবে যদি তোমার কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে। এবং একটা জিনিস এখানে দেখে নাও কি লিখেছে, উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি। এটা বুঝতে পারছো, অর্থাৎ মডিফিকেশনের কিন্তু কোনো ফি তোমাকে পেমেন্ট করতে হবে, দেন তুমি কিন্তু মডিফাই করতে পারবে। বোঝা গেছে? এইবারে আমরা যাই আমাদের এই যে নোটিফিকেশনটা, এই ডিটেলসে এই নোটিফিকেশনটা কিন্তু তোমার সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমাকে আমি দেখাচ্ছি। এই নোটিফিকেশন অনুযায়ী আরআরবি ঠিক কতটা ভ্যাকেন্সি এখানে প্রকাশ করেছে দেখতে পাচ্ছ। মারাত্মক ব্যাপার যে 32,438টা ভ্যাকেন্সি প্রকাশ করেছে কিন্তু আরআরবি। এবার আমি তোমাকে বলবো যে তুমি বলবে যে ম্যাডাম এটা তো দারুণ একটা ভ্যাকেন্সি,
কিন্তু এখন আমি তোমাকে বলছি যে এটা কিন্তু খুব দারুণ একটা ভ্যাকেন্সি নয়, কারণ ভ্যাকেন্সি আসার কথা কিন্তু 60 থেকে 70,000 যেটা শোনা গেছে, যদিও সেটা শোনা কথা, যদি সেটা বাদও দিলাম সারা দেশ অনুযায়ী 32,438টা ভ্যাকেন্সি কিন্তু খুব আহামরি নয়, ঠিক আছে। ভ্যাকেন্সি আরও বেশি হলে ভালো হতো, যদি আরআরবি ভবিষ্যতে গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি আরও ইনক্রিজ করে তাহলে আমি কিন্তু খুব খুশি হব। তো যাই হোক, একটা জিনিস যেটার ক্ষেত্রে ভীষণভাবে শান্তি সেটা হলো যে 36 বছর অবধি কিন্তু এখন তোমরা পরীক্ষা দিতে পারছো, অর্থাৎ 18 বছর বয়স থেকে 36 বছর বয়স অবধি। এতদিন কি ছিল, এতদিন কিন্তু তুমি 33 বছর অবধি, তুমি পরে দেখতে পাবে বলেছে আরআরবি যে কোভিড-19 জন্যে তোমার কিন্তু এই ছাড়টা আরআরবি দিয়েছে, যেটা এই নোটিফিকেশনে তোমার দেওয়া হয়েছে 36 বছর ইউয়ারদের জন্যে। সেমভাবে তুমি এজ রিল্যাক্সেশন পাবে, তোমার বাদবাকি যারা ইউআর এর সাথে ইডাব্লিউএস যদি থাকে তুমি এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসি থাকলে পাবে, এসসি এসটি থাকলে পাবে, ওগুলো আমি পরপর বলবো। আরেকটা বিষয় যেটা, এটা যেহেতু 7 সিপিসি পে ম্যাট্রিক্স অনুযায়ী লেভেল 1 এর, তো এখানে ইনিশিয়াল পে হচ্ছে তোমার 18,000 টাকা। ইনিশিয়াল পে কত? ইনিশিয়াল পে হচ্ছে 18,000, মানে 18,000 টাকা। এইবারে আমি চলে যাই পরেরটাতে। তো পরেরটাতে আমাকে কি বলছে দেখো, এখানে লেখাও আছে দেখো, টু প্রোভাইড রিলিফ টু মেনি ক্যান্ডিডেটস হু মে হ্যাভ এক্সিডেড দ্য এজ লিমিট অ্যান্ড মিসড দ্য অপরচুনিটি টু পার্টিসিপেট ইন রেলওয়ে রিক্রুটমেন্ট ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডামিক। কোভিড-19 জন্য যাদের এই যে তারা অপরচুনিটিটা মিস করেছে তাদের জন্য কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন দিয়েছে। দেখো, টু গ্র্যান্ট আ ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন অফ 3 ইয়ার্স বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড আপার এজ লিমিট, অর্থাৎ 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে আরআরবি। ভীষণ ভালো সিদ্ধান্ত। তো দেন আমি যেটাতে যাব, এগুলোতে আমি পরে আসছি। হ্যাঁ দেখো, এইবারে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে আমার এখানে কি কি আইটেম ব্যান্ড, অর্থাৎ তুমি এক্সামিনেশন সেন্টারে কি কি নিয়ে যেতে পারবে না বা না যেতে পারবে না সেগুলো পরের কথা। আমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমি যে পরীক্ষাটা দেব সেই পরীক্ষাতে কি কি স্টেজ আমার আছে, অর্থাৎ কটা ধাপে আমার আরআরবি গ্রুপ ডি পরীক্ষা হবে। আরআরবি গ্রুপ ডি পরীক্ষা কিন্তু একটা সিঙ্গল স্টেজ সিবিটি এক্সাম, দেখতে পেয়েছো, অর্থাৎ তোমাকে প্রথমে একটাই পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সিবিটি 1 সিবিটি 2 এরকম দুটো ধাপে পরীক্ষা দিতে হবে না, তোমাকে অনলি সিবিটি একটাই দিতে হবে। এবং তারপরে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তোমাকে পিইটি দিতে হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, ঠিক আছে। সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পরেই তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে। এটার পরেই তুমি কিন্তু তোমার চাকরিটায় জয়েন করতে পারবে, বোঝা গেল। তাহলে আমার পরীক্ষা হচ্ছে একটা, দেন আমার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ মাঠ পরীক্ষা যেটা আমরা বাংলায় বলি, দেন আমার হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন হচ্ছে আমার মেডিকেল, ঠিক আছে, হয়ে গেল। এরপরে দেখো এখানে একটা জিনিস কি বলেছে যে কলিং অফ ক্যান্ডিডেটস মোর দ্যান নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ যতটা ভ্যাকেন্সি আছে অবশ্যই কিন্তু কি বলেছে, ক্যান্ডিডেটস মোর দ্যান দ্য প্রেসক্রাইবড নাম্বার অফ ভ্যাকেন্সি মে বি কল্ড ফর পিইটি অ্যান্ড অর দ্য সাবসিকুয়েন্ট স্টেজেস, ঠিক আছে। অর্থাৎ যতটা ভ্যাকেন্সি আছে তার থেকে অনেক বেশি নাম্বারের বেশি নাম্বারের ক্যান্ডিডেটকে পিইটিতে ডাকা হবে, ঠিক আছে। এবং ঠিক সেমভাবেই কিন্তু তোমার ডিভিতে এবং মেডিকেল এক্সামিনেশনেও ডাকা হবে, ঠিক আছে। অর্থাৎ ভ্যাকেন্সির থেকে বেশি নাম্বারই তুমি কিন্তু কল হিসেবে পাবে, ওকে। দেন আমার কি যাচ্ছে দেখি, আমি একটু পরে তোমাদেরকে যেটুকু দরকার আমি ঠিক সেটুকুই তোমাদেরকে বলে দেবো। বাকি সব কিছু আস্তে আস্তে শিখবে বা জানবে, বা আস্তে আস্তে জানলেও হবে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি তো জেনেছি, মেডিকেল স্ট্যান্ডার্ড আমি আসছি কিছুক্ষণ পরে বা পরের আরেকটা ইয়েতে আসছি। আচ্ছা, ন্যাশনালিটি সিটিজেনশিপ কি? অবশ্যই তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, অথবা সিটিজেন অফ নেপাল, অথবা সিটিজেন অফ ভুটান, ঠিক আছে। আ সাবজেক্ট অফ ভুটান অর আ তাইবেতান রিফিউজি
who came over to India before the 1st January 1962, ঠিক আছে, মানে 1st জানুয়ারি 1962 এর আগে যারা এসেছিল এবং যারা পার্মানেন্টলি ইন্ডিয়াতে সেটেল করবে বলে সেই ইন্টেনশন নিয়ে এসেছিল তারা। আর কি বলেছে, আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন who has migrated from Pakistan, Burma, Sri Lanka, East African countries like Kenya, Uganda and United Republic of Tanzania, Zambia, Malve, এই সব দেশের নাম বলা আছে যারাও কিনা পার্মানেন্টলি ইন্ডিয়াতে সেটেল করার ইন্টেনশন নিয়ে কিন্তু এসেছে তারা, তার সাথে আরো সব দেওয়া আছে। যাই হোক, এখানে তোমাদের যেটা বলেছিলাম যে 18 থেকে 33 আগে ছিল, এখন হয়ে গেছে 18 থেকে 36। এইবারে তোমরা যারা অন্যান্য যারা ধরো বিভিন্ন বয়সের ছাড় পাবে তাদেরগুলো বলি। তুমি যদি ওবিসি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ওই 36 বছরের ওপরে আরো 3 বছর ছাড় পাবে, মানে আপার এজ লিমিটের ওপরে আরো 3 ইয়ার্স, মানে তুমি 39 এজ অব্দি এক্সাম দিতে পারছো। যদি তুমি এসসি বা এসটি হয়ে থাকো তুমি কিন্তু 41 এজ অব্দি দিতে পারছো, অর্থাৎ তোমার 5 বছরের কিন্তু ছাড় হচ্ছে। আমি বলবো যাদের বয়স এখন প্রায় এসসি এসটি ক্যাটাগরিরও যদি তুমি হয়ে থাকো, তোমার বয়স যদি এখন 37, 38 বছর, 39 বছরও হয়ে গিয়ে থাকে, তুমি কিন্তু এই চান্সটাকে মিস করো না, এখন কিন্তু ঝাঁপিয়ে পড়ো, ঠিক আছে। আচ্ছা, যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এবং উইথ অ্যাটলিস্ট 6 মান্থ সার্ভিস আফটার অ্যাটেস্টেশন, সেই রকম যদি হয়, ইউ1 অ্যান্ড ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3 বছর, ওবিসি এনসিএল এর ক্ষেত্রে 6 বছর, এসসি এসটির ক্ষেত্রে 8 বছর, ঠিক আছে। যদি তোমার ডিসএবিলিটি থাকে, বেঞ্চমার্ক ডিসএবিলিটি, তাহলে দেখতে পাচ্ছ ইউ1 অ্যান্ড ইডাব্লিউএস এর ক্ষেত্রে 10 বছর, এখানে 13, 15, বোঝা গেছে। আচ্ছা, এরকম সব আস্তে আস্তে বিভিন্ন রকমের রয়েছে যেগুলো তোমরা নিজেরাও দেখে নেবে পরবর্তীতে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ ডির নোটিফিকেশন। আর আমাদেরকে কি বলতে হবে বা কি আমাদেরকে জানতে হবে, এখানে আমাদের দেখতে হবে যে আপার এজ লিমিট অফ ডেট অফ বার্থ, ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 36 যেটা, সেটা ইউআর আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2-1, মানে ইউআর আর ইডাব্লিউএস যে ক্যাটাগরিটা সেইখানটাতে 2-1-1989 এর মধ্যেই হতে হবে। ওবিসি নন ক্রিমি লেয়ার 2-1-1986, এসসি এসটির ক্ষেত্রে 2-1-1984, আর লোয়ার এজ লিমিট 201-2007 এর মধ্যে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। চলো, এবারে আসছে তোমার মেন যেটা জিনিস, সেটা হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তুমি দেখতে পাচ্ছ যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে তুমি কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতাতেই অ্যাপ্লাই করতে পারছো, অর্থাৎ candidates must already have the educational or technical qualifications prescribed in the CEN from recognized institute or university and as on the last date for submission of online application। অর্থাৎ তোমার যে এই যে লাস্ট ডেটটা রয়েছে, মানে যে ডেটে তুমি অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমার সাবমিট করছো, তার আগেই যেন তোমার কাছে ওই ডিগ্রিটার সার্টিফিকেট থাকে, ঠিক আছে, মানে কোয়ালিফিকেশনটা থাকে তোমার কাছে। এবার কি বলছে, যদি তুমি ফাইনাল এক্সামিনেশন দেওয়ার পরে রেজাল্টের জন্য ওয়েট করছো এরকম হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, বলেই দিয়েছে শুড নট অ্যাপ্লাই। আরেকটা কি বলে দিয়েছে, আরেকটা বলেছে ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং উইল নট বি অ্যাকসেপ্টেড ইন লিউ অফ কোর্স কমপ্লিটেড অ্যাট apprentices or ITI for the post of level 1 unless specified, ঠিক আছে, দেখতে পেয়েছো। অর্থাৎ তোমাকে শুধুমাত্র আমি বলবো, যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি এনটিপিসি দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি, দিয়েছি মানে ফর্ম ফিল আপ করেছি, বা আমি করিনি কিন্তু গ্রুপ ডিতে এবার আমি রেলে পেয়ে দেখাবই, সেটা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, যাই হোক, এবারে ঝাঁপিয়ে পড়ার সময় কিন্তু এসেছে। এক্সামিনেশন ফি কত বাবা? এক্সামিনেশন ফিটা একটুখানি আমরা দেখে নিই। এক্সামিনেশন ফি বলছে যাদের কনসেশনটা নেই, ঠিক আছে, অর্থাৎ ফর অল দ্য ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরিজ, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কত রচ্ছে? 500 টাকা। আর পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস এবং belonging to SC ST minority communities, economically backward class,
এদের সবার ক্ষেত্রে কিন্তু 250 মানে 250 টাকা। আর এখানে কি বলেছে যে এই যে 500 টাকার যেটা বলেছে, মানে যাদের তোমার কনসেশন থাকবে না, তার মধ্যে কিন্তু 400 টাকা যেটা আছে সেই 400 টাকাটা কিন্তু তোমার রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে এখানে 250 টাকাটাই কিন্তু রিফান্ড হয়ে যাবে পুরোটা, বোঝা গেল? অর্থাৎ আমি এখানে একটা জিনিসই শুধু বলবো, তার মানে এখানে 500 টাকাটা কে দিচ্ছে? 500 টাকাটা শুধু দিচ্ছে ইউআর এবং দিচ্ছে যারা মেল তারা, ঠিক আছে। এখানে দেখো ফিমেল যে বলেছে, ফিমেল কিন্তু আমি তো এই এসসি এসটি মাইনরিটি এগুলো সব আছে, ফিমেলদের মধ্যে কিন্তু জেনারেল মানে ইউআর ফিমেলরাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। তো যেটা কিনা সিজিএল, সিএইচএসএল, এমটিএস এরাও এই ফিমেলদের জন্য কোনো ফিস নেয় না। আরআরবি থেকে যেটা করেছে 250 নিয়েছে, বাট এই কনসেশনটার খুব প্রয়োজন হয়তো ছিল না, কারণ এমনিতেই কোটাতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কনসেশন থাকে, সেটা নিয়ে আমি কোনো বিপক্ষে বা পক্ষে যাচ্ছি না, বাট অনলি ফিমেল বা মেলের মধ্যে ভাগ করে কনসেশন দেওয়ার আমি ঘোরতর বিরোধী। এবার এটার সাথে কেউ সহমত হতে পারো বা কেউ নাও হতে পারো। দেন আমি কিসে যাচ্ছি, আমি কিভাবে পেমেন্ট করব। পেমেন্ট করার বিভিন্ন প্রসেস থাকে, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ক্রেডিট কার্ড, ইউপিআই, সে তুমি যেভাবে করতে চাও সেভাবেই তুমি করতে পারো, ওটাতে কিছু এসে যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, যাদের ফ্যামিলি ইনকাম লেস দ্যান 50,000, ঠিক আছে, তারাই কিন্তু এখানটাতে এলিজিবল হচ্ছে। আচ্ছা, এখানটাতে আর মোটামুটি কিছু তোমাদের বলার খুব একটা নেই, আমি শুধু একটা জিনিসই বলবো, একটু দেখে নিই যদি তোমাদের আর কিছু সেভাবে বলার থাকে আমি বলে দিচ্ছি। মোটামুটি আর কিছু সেভাবে আমি অন্ততপক্ষে আর কিছু সেভাবে বলতে পারছি না, এখন পুরো নোটিফিকেশনটাতে প্রচুর জিনিস আছে, তোমাকে ডাউনলোড করে একটু নিজে পড়ো, ভালো করে বোঝো, সময় নিয়ে করো সব কিছু, তাহলে তুমিও কিন্তু অ্যাপ্লাইটা করার আগে পুরো জিনিসটাকে জেনে নিতে পারবে, ঠিক আছে। আরও অনেক কিছু আছে, দেখো প্রচুর ভর্তি জিনিস কিন্তু এখানে রয়েছে, যদিও আমি কিছু কিছু আরও টপিক নিয়ে আসবো এর পরবর্তীতে। আর যেটা আমি বলেছিলাম কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, সেটাই হবে। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে এক্সাম কি, সিবিটিটা কিরমভাবে হবে। সিবিটিটা হচ্ছে 90 মিনিটের হবে, অর্থাৎ কতক্ষণ, 1.5 ঘন্টার জন্য পরীক্ষাটা হবে। জেনারেল সায়েন্সের ওপর 25 নম্বর, ম্যাথামেটিক্সে 25, জিআই অ্যান্ড রিজনিংয়ের ওপরে 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 20, টোটাল 100 নম্বরের পরীক্ষাটা কিন্তু হবে। এবং অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে এবং 1/3 মার্কস কিন্তু ডিডাক্ট হবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্যে, 1/3 মার্কস ডিডাক্ট হবে এবং নেগেটিভ মার্কিং তো অবশ্যই থাকছে, তার জন্যই এটা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই হলো আমাদের বিষয়। আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওটা শেষ করার আগে, যে যদি মনে করো আরআরবি গ্রুপ ডিতে এইবার তুমি ক্র্যাক করতে চাও, আজকে থেকেই, এখন থেকেই পড়াশুনো শুরু করো। কাল থেকে পড়বো এই স্ট্র্যাটেজি নিলে কালটা কালই থেকে যাবে, আর জীবনেও কোনোদিন কিন্তু ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে। তো আশা করা যায় যে তোমরা প্রত্যেকে খুবই সিরিয়াস নিজেদের কেরিয়ার নিয়ে, এবং অবশ্যই জীবনে তোমরা অনেকটা এগিয়ে যেতে চাও এবং অবশ্যই তোমরা অনেকটা এগিয়ে যাবেও। বেস্ট অফ লাক।